আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে আমরা টেন্সের তোমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট ইনডিফিনিট টেন্স খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমাদের লেখার কাজে খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই মনোযোগ সহকারে বুঝো, এটা তোমাদের বাস্তব জীবনে এবং লেখাতে খুব বেশি কাজে লাগবে। চলো আমরা আমাদের টেন্স নিয়ে আলোচনা করি একটু। পাস্ট ইনডিফিনিট টেন্স, তো এই টেন্স দেখো কতগুলি ভাগে 4টা বাক্য লিখেছি আমি। আই ইনভাইটেড মাই ফ্রেন্ড, আমি দাওয়াত করেছি আমার বন্ধুকে। উই ওয়েন্ট টু পিকনিক, আমরা পিকনিকে গিয়েছিলাম। ইট ওয়াজ ইনএক্টিভ, এটা অকেজ ছিল। দে ওয়ার হ্যাপি, তারা সুখী ছিল। আই হ্যাড এ গার্ডেন, আমার একটি বাগান ছিল। এখানে 4টা ভার্ব হয়েছে, ইনভাইটেড, ওয়েন্ট, ওয়াজ, ওয়ার। দেখো এই 4টা ভার্ব, প্রত্যেকটা ভার্বই পাস্ট টেন্সে হয়েছে। আমরা কি করে বুঝবো এটা পাস্ট টেন্স? দেখো প্রত্যেকটা কাজ অতীতে সম্পন্ন হয়েছে। ইনভাইটেড, ওয়েন্ট, ওয়াজ, ওয়ার, এই দুইটা ভার্ব প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এই দুইটা অক্সিলারি ভার্ব ওয়াজ, ওয়ার এবং হ্যাড এইখানে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এটার পাস্ট ফর্ম করেছে। তো আমরা পাস্ট টেন্স বলতে কি বুঝি? দেখো এইখানে আমি আছি, আমার জীবনের এই যে কালটা চলে গেছে, পাস্ট হয়ে গেছে, এর ভিতরে যত কথা আসবে সব কথাই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট টেন্স হবে। এবং পরবর্তী যেই কাজগুলি হবে সেটা ফিউচার টেন্স হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় পাস্ট টেন্স। এখন এই পাস্ট টেন্সকে আমি কোন কোন ক্ষেত্রে প্রকাশ করতে পারি চলো আমরা একটু দেখে নিই। উইথ টাইম, অতীতকালের সময় উল্লেখ করা আছে এইরকম টেন্সগুলি পাস্ট টেন্স হবে। যেমন লাস্ট, বিফোর, এগো, ওয়ান্স, এইগুলি দ্বারা অতীতকাল প্রকাশ করে। বিগত, পূর্বে, আগে বা একদা, এই সময়গুলি দ্বারা, এই অ্যাডভার্বগুলো দ্বারা সময় নির্দেশ করে অতীতকালের। তাই এই টেন্সগুলি সবসময় পাস্ট টেন্স হবে। উই প্লেড ইয়েস্টারডে, আমরা গতকাল খেলেছিলাম। এই যে গতকাল খেলেছিলাম, গতকাল হয়ে গেছে, গত হয়ে গেছে, তাই সেটা পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সবসময় যে সময় থাকবে তা না, সময় নাও থাকতে পারে, এটা বলে উইদাউট টাইম, সময় নাই। যেমন আই ওয়াচড এ মুভি, আমি একটি ছবি দেখেছিলাম। এখানে নো টাইম ইন্ডিকেশন, কিন্তু টাইম ইন্ডিকেশন না থাকলেও যদি পাস্ট ইভেন্ট থাকে, অতীতের কোনো ঘটনা আমি উল্লেখ করি, তাহলে আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সের আশ্রয় গ্রহণ করতে হবে। অথবা ডেড পারসন হিস্টোরি, যে লোকটা মারা গেছে তার ইতিহাস যদি আমি বর্ণনা করতে চাই, তাহলে অবশ্যই আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সের আশ্রয় নিতে হবে। রিসেন্ট পাস্ট, এই যে পাস্ট, এইটা কিছু পাস্ট আছে কিছুক্ষণ আগে চলে গেছে, আবার কিছু দূরবর্তী আগে চলে গেছে। তো রিসেন্ট পাস্ট বলতে বোঝায় যে কাজটা কিছুক্ষণ আগে বা কিছু সময় আগে সম্পন্ন হয়েছে। আই স ইউ সানডে, রবিবার আমি তোমাকে দেখেছিলাম। এখানে রবিবারটা গত বোঝাচ্ছে কিছুক্ষণ আগে বা কয়েকদিন আগে বোঝানো হয়েছে। তো এটা হচ্ছে রিসেন্ট পাস্ট। রিসেন্ট পাস্টের সময় উল্লেখ নাও থাকতে পারে। ডিস্টেন্ট পাস্ট, যেই কালটা অনেক আগে চলে গেছে তার বর্ণনা আমি করতেছি। যেমন উই ওয়েন্ট টু পিকনিক লং এগো, অনেক আগে আমরা পিকনিকে গিয়েছিলাম। তাহলে পিকনিকে গেছি, অনেক আগে গেছি, এই টেন্সটা হবে ডিস্টেন্ট পাস্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ অনেক আগে অতীতকালটা আমার চলে গেছে। এখন আমরা এই উইথ টাইম, উইদাউট টাইম পাইলাম, রিসেন্ট পাস্ট, ডিস্টেন্স পাস্ট পাইলাম, আরও কিছু এর ব্যবহার আছে, মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আনরিয়েল পাস্ট, যেই পাস্টটা আমরা আমাদের মনের অজান্তে বলে ফেলি কিন্তু বাস্তবতায় কখনো সম্পন্ন হবে না। লক্ষ্য করো, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম,
ইচ্ছাটা ভবিষ্যতে, ইচ্ছাটা ভবিষ্যতে, কিন্তু লেখাটা হচ্ছে পাস্টে ওয়ার। আমি যদি হতাম, হয়েছিলাম না, এখানে কিন্তু আমি বলেছিলাম দে ওয়ার হ্যাপি, তারা সুখী ছিল। কিন্তু ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, কন্ডিশন ইফ দেওয়ার কারণে। তো এইটা হচ্ছে আনরিয়েল পাস্ট, যে পাস্টটা আমার পাস্টে প্রকাশ করলাম কিন্তু সেটা বাস্তব হওয়ার সম্ভব নয়। উড দ্যাট আই কুড ফ্লাই, আমি যদি উঠতে পারতাম, এটা মনের একটা ইচ্ছা, আবেগ প্রকাশ করা হচ্ছে। কিন্তু কুড পাস্ট ফর্ম, কিন্তু আনরিয়েল, অবাস্তবনা, অবাস্তবনা বুঝাইলে সেখানে হবে, বাস্তব হলে সেটা হবে না। অনেক সময় মনের ইচ্ছা প্রকাশ করা হয়, আই উইশ আই ওয়ার এ চাইল্ড, আমি যদি শিশু হতাম। একটু লক্ষ্য করো, দেখো আই ওয়ার, আমরা জানি আয়ের সাথে ওয়াস হয় যখন রিয়েল হবে, যখন রিয়েল হবে তখন হবে আই ওয়াজ, আই ওয়াজ এ চাইল্ড, এখানে বোঝানো হচ্ছে আমি ছোটকালে শিশু ছিলাম। আর আই ওয়ার এ চাইল্ড বোঝানো হয় যে আমি যদি শিশু হতাম, ফিউচার মিনিং করা হচ্ছে এখানে। তো এটা মনের ইচ্ছা প্রকাশ করতেছে। এইভাবে আমরা প্রকাশ করতে পারি, হ্যাড আই এ হেলিকপ্টার, আমার যদি একটা হেলিকপ্টার থাকতো। তাহলে আমরা কি দেখতে পারতেছি যে আনরিয়েল পাস্টগুলো হচ্ছে কি কি দ্বারা, যদি আই উইশ থাকে, হ্যাড থাকে, উড দ্যাট থাকে, ইফ থাকে, এই শব্দগুলি দ্বারা আমরা আনরিয়েল পাস্টকে উল্লেখ করতে পারি। আবার দেখো এক্সপ্রেস পোলাইটনেস, ভদ্রসূচক কোনো প্রশ্ন করলে বা বিনয় প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই পাস্ট টেন্সের আশ্রয় নিতে পারি। কুড ইউ হেল্প মি প্লিজ, আমাকে একটু সহযোগিতা করবেন, এই যে বিনয় প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু আমরা কুড প্রকাশ করে থাকি। কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সহযোগিতা করবেন, মিনস ফিউচার মিনিং করতেছে। এর মতোই কিন্তু আমরা আশ্রয় গ্রহণ করছি পাস্ট ইভেন্ট। কিছু কাজ আছে ইমিডিয়েট অ্যাকশন প্রকাশ করার জন্য, তাৎক্ষণিক কাজ প্রকাশ করার জন্য আমরা পাস্ট টেন্সের আশ্রয় গ্রহণ থেকে। দেখো বাক্যটা হচ্ছে ইট ইজ হাই টাইম উই গেভ আপ আওয়ার ব্যাড হ্যাবিট, আমাদের বদ অভ্যাস ত্যাগ করার এখনই সময়। তো এই যে গেভ আপ, ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইভেন্ট হয়, এটা ইমিডিয়েট অ্যাকশন প্রকাশ করা হয়, যে কাজটার আর সময় নাই। তো আমরা একটু লক্ষ্য করতে যে এই যে আমাদের যে কাজগুলো আছে এইগুলি, যেমন টাইম, উইদাউট টাইম, রিসেন্ট পাস্ট, ডিস্টেন্স পাস্ট, আনরিয়েল পাস্ট, এক্সপ্রেশন, পোলাইটনেস, অথবা ইট ইজ হাই টাইম, এই কথাগুলি প্রকাশ করার জন্য আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য ব্যবহার করব। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব 1 এবং ভার্ব 2 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা বেস ফর্ম বা পাস্ট ফর্ম সম্পর্কে ভার্বের একটা ক্লিয়ার ধারণা আমাদের থাকা দরকার। তো ভার্বকে এই অনুসারে উইক ভার্ব বা স্ট্রং ভার্ব বা রেগুলার ভার্ব বা ইরেগুলার ভার্ব হিসেবে আমরা উল্লেখ করতে পারি। চলো আমরা একটু দেখি রেগুলার ভার্ব কি। যেই ভার্বের শেষে ডি ইডি যোগ করে পাস্ট ফর্ম করতে হয় ওটাকে রেগুলার ভার্ব বলে। দেখো কিছু কিছু ভার্ব আছে ইডি যোগ করতে হয়, যেমন ওয়ার্ক, ওয়ার্কড। আবার কি যদি ই থাকে তাহলে শুধু ডি যোগ করতে হয়, যেমন ইউজ, ইউজড। কিন্তু যেই সকল ভার্বের শেষে ওয়াই আছে এবং তার আগে কনসোনেন্ট আছে, তাহলে এই ওয়াই উঠে ওয়াইটা কাটা যেয়ে হবে আই ই ডি যোগ করে আমরা পাস্ট টেন্স গঠন করতে পারি। আবার দেখো কিছু কিছু ভার্বের ক্ষেত্রে এই শেষ বর্ণটা ডাবল হয়ে গেছে। কি করে বুঝবো কোনটা ডাবল হবে? দেখো একটা রুল ছিল সিবিসি, অর্থাৎ এই পাশে কনসোনেন্ট, এই পাশে কনসোনেন্ট, এই পাশে কনসোনেন্ট, এই পাশে কনসোনেন্ট, মাঝখানে ভাওয়েল। এই তিন বর্ণের যদি কনসোনেন্ট, কনসোনেন্ট এবং ভাওয়েল থাকে তাহলে, যেমন এটা সিটা কনসোনেন্ট, এটা ভাওয়েল এবং এটা হচ্ছে কনসোনেন্ট, যদি এইরকম থাকে তাহলে আমরা এই ভাওয়েলটার পরের যে বর্ণটা, শেষ বর্ণটা ডাবল হয়ে যাবে। যেমন ছিল প্ল্যান, হয়ে গেল প্ল্যান, এবং শেষে ইডি যোগ করে পাস্ট টেন্স গঠন করা হয়। তো তোমরা 1 2 3 এই 4টা রুল মনে রাখতে পারলেই মোটামুটি রেগুলার ভার্বটা জেনে যাবে।
ইরেগুলার ভার্বগুলো কিছু। ইরেগুলার ভার্ব হচ্ছে কিছু কিছু ভার্ব ভিতরের ভাওয়েলটা পরিবর্তন হয়ে যায়, ভিতরের ভাওয়েলটা পরিবর্তন হয়। যেমন ফর গেট থেকে হয়েছে ফর গট। স্লিপ, এখানে দুইটা ই থেকে একটা ই সাথে টি যোগ হয়েছে, স্লিপড। টিচ, এই যে ভাওয়েলটা পরিবর্তন হয়ে গেছে টট। স্পিক, ভাওয়েল পরিবর্তন হইয়া স্পোক। নো, ভাওয়েল পরিবর্তন হইয়া ই নিউ। মিট, একটা ই পরিবর্তন হইয়া মিট। আবার কিছু কিছু ভার্ব আছে কোনো পরিবর্তনই হয় না। তো এইগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। তো এই ইরেগুলার ভার্বগুলো তোমরা ভালো মতো জেনে নিয়ে তারপরে সহজেই পাস্ট টেন্স গঠন করতে পারবা। চলো আমরা কিছু সাউন্ড, উচ্চারণের কিছু পার্থক্য দেখা যায়। দেখো কিছু শব্দ আমি লিখেছি এখানে, যেমন লার্নড, চার্চড, প্লেড, কল, ক্লাব, সিমসড। এই শব্দগুলো ভয়েস শব্দ। ভয়েস কি? যেমন শব্দগুলোর শেষে এন আছে, এই শব্দ শেষে জি আছে, এই শব্দ শেষে এম আছে এক শেষে। তো এই শব্দগুলোর শেষে যে ভি আছে, শব্দগুলোর শেষ অক্ষর যদি এইগুলি হয়, এই শব্দগুলোর উচ্চারণের শেষের বর্ণটা ডি উচ্চারণ আসে এবং ডিটা ভাইব্রেশন হয়। যেমন লার্নড, চার্চড, প্লেড, কলড, লাভড, সিমড। এই ডিটা ভাইব্রেশন হয় এবং ডি এর উচ্চারণ আছে, ই এর উচ্চারণটা আসে না। এইটা মনে রাখতে হবে আমাদের। এই যে এন, জি, এম, আর, ভি, এই শব্দগুলি দিয়ে, এই শব্দগুলো আনভয়েস। আনভয়েস কি? আসে ডিইডি কিন্তু উচ্চারণ হবে টি এর মতো। যদি শব্দগুলোর শেষ বর্ণটা কি হয়, শেষ বর্ণটা যদি এস হয়, এসএইচ হয়, বা পি হয়, এস হতে পারে, তো সিএইচ হতে পারে, সিএইচ হতে পারে। এই শব্দগুলো যদি থাকে তাহলে এগুলি আনভয়েস হবে। উচ্চারণগুলি যেমন দেখো, কুকড, হোপড, মিসড, ওয়াস্ট, উচ্চারণ শেষে টি এর মতো আসছে। লাভড, ওয়াচড, ফিনিশড। এইগুলি ডি ছিল, ইডি ছিল, কিন্তু উচ্চারণ দিচ্ছে আমাকে টি এর মতো। এই শব্দগুলিকে বলা হয় আনভয়েস সাউন্ড, আর এটা হচ্ছে ভয়েস সাউন্ড। এই শব্দগুলির দিকে লক্ষ্য করো যে যদি শব্দগুলোর শেষে ইডি উচ্চারণ হচ্ছে আইডির মতো, ইডির উচ্চারণ হচ্ছে আইডির মতো। ওয়ান্টেড, ওয়ান্টেড, নিডেড, ইনভাইটেড। ইডি, ইট বা ইয়েট। ডিসাইডেড, স্টার্টেড, ইন্ডেড। তো এই যে শেষের ইন্ডিংটা ডি বা টি এর মতো করে উচ্চারণ হচ্ছে আইডি বা আইটিও অনেকটা হতে পারে। তো আমাদের এগুলি লক্ষ্য রাখতে হবে যে উচ্চারণটা একটু শিখতে হবে ভালোভাবে। তোমরা শব্দের উচ্চারণগুলি জেনে ভালো মতো শিখবা। আজকে আমরা ভাব জেনেছি এবং কখন হবে শিখেছি, কিন্তু স্ট্রাকচারটা আমাদের শেখানো হয়নি। দেখো স্ট্রাকচারটা লক্ষ্য করে দেখো, আগের মতো এটা পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ তিনটা স্ট্রাকচার আমরা তৈরি করতে পারবো খুব সোজা। সাবজেক্টের পরে হবে সরাসরি ভাব, ভাব ঢুকে। যেমন আই প্লেড, ইউ প্লেড, উই প্লেড, হি প্লেড, শি প্লেড, দে প্লেড। এখানে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো কোনো এস বা এস অন্য কোনো কিছু নেই, খুব সোজা এটা। সাবজেক্ট সরাসরি ভার্বের পাস্ট ফর্ম। নেগেটিভ করার জন্য একটা ফর্মই ডিড নট, এখন এটা সংক্ষিপ্ত করলে আমরা হবে ডিডেন্ট। ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে আমরা ধরতে পারি প্লে। তাহলে আই ডিডেন্ট প্লে, ইউ ডিডেন্ট প্লে, উই ডিডেন্ট প্লে, হি ডিডেন্ট প্লে, শি ডিডেন্ট প্লে, দে ডিডেন্ট প্লে। ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে। এই ডিড ব্যবহার করার কারণে এটা পাস্ট ফর্ম বোঝাচ্ছে। আর এখানে আমাকে ভার্বটা পাস্ট ফর্ম লিখতে হবে না, ডিড নিজেই পাস্ট ফর্ম ব্যবহার করার কারণে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। আবার এটা পাস্ট দিলে বাক্যটা কাটা যাবে, হবে না।
ইন্টারোগেটিভ করার সময় দেখো এই ডিড আমরা অক্সিলারিটা আগে নিয়ে আসছি, সাবজেক্টের আগে কথা নিয়ে আমি, যেমন ডিড আই ভার্ব 1 ধরি আমরা এখানে প্লে, তাহলে ডিড আই প্লে আমি কি খেলি, ডিড ইউ প্লে তুমি কি খেলো, ডিড উই প্লে ডিড হি প্লে ডিড শি প্লে ডিড দে প্লে। আমি কি খেলি, তুমি কি খেলো, তোমরা কি খেলো, প্রশ্নটা হচ্ছে হাবোধক। আবার প্রশ্ন যদি নাবোধক হয়ে যায় তাহলে হবে ডিডেন্ট আই প্লে, ডিডেন্ট ইউ প্লে, ডিডেন্ট উই প্লে, ডিডেন্ট হি প্লে, ডিডেন্ট শি প্লে, ডিডেন্ট দে প্লে। নট হয়ে যাবে আমি কি খেলি না, তুমি কি খেলো না, এইরকম প্রশ্ন হবে। তো এই প্রশ্নগুলির উত্তর যখন আসবে দেখো ইউজেস হবে, কেউ যদি প্রশ্ন করা হয় ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছো, অ্যান্সারটা হবে কি, অ্যান্সার হবে ইয়েস আই ডিড। এখানে আমাকে কন্ট্রাডিকশন করা যাবে না যে ইয়েস আই ডিড গো, ইয়েস আই ওয়েন্ট বলা দরকার নেই, বলতে হবে ইয়েস আই ডিড। আর যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে বলতে হবে নো আই ডিডন্ট। আরেকটা প্রশ্ন আমরা দেখি, যদি এরকম হয় ডিড ইউ এগ্রি টু লার্ন, শেখার জন্য কি রাজি আছো, ইফ ইউ আর এগ্রি ইউ উইল সে ইয়েস আই ডিড, হ্যাঁ আমি রাজি, ইয়েস আই ডিড, হ্যাঁ আমি রাজি। আবার যদি না হয়ে থাকে তাহলে বলবে নো আই ডিডন্ট, নো আই ডিডন্ট, না আমি রাজি না। এই ডিডন্ট দ্বারাই রাজি না বুঝে। কিন্তু যদি কোশ্চেন তুমি ডব্লিউএইচ দেয়া করো তখন কিন্তু উত্তর দিতে হবে। দেখো এই ডব্লিউএইচ হবে, তারপরে ডিড হবে বা ডিডেন্ট হবে, সাবজেক্ট হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন প্রশ্ন করা হইলো ডিড ইউ গো টু স্কুল, হোয়েন ডিড ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে গিয়েছিলে, তখন কিন্তু বলা যাবে না ইয়েস আই ডিড, নো আই ডিডেন্ট, তখন হোয়েনের উত্তর তোমাকে দিতে হবে। তার আগে বাক্যটা সুন্দর করে সাজাতে হবে। যেহেতু ডিড দ্বারা প্রশ্ন করছে এইটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাইলে আমি লিখলাম আই ওয়েন্ট টু স্কুল এট 12 PM, আমি 12টায় স্কুলে গিয়েছি। এইখানে আমার অ্যান্সার হচ্ছে 12 PM। তো এটার উত্তর দিতে হচ্ছে, আমাকে সুন্দর করে আগে বাক্যটা লিখতে হচ্ছে। প্রশ্ন করতে পারো এখানে ওয়েন কেন, যেহেতু ডিড দ্বারা প্রশ্ন করছে তাহলে আমাকে পাস্ট ফর্মে উত্তর দিতে, অ্যাসার্টিভ করার জন্য পাস্ট ফর্মে দিতে হবে। এই ডিড দ্বারা প্রশ্ন করলে হাবোধক উত্তর হলে ভার্বের পাস্ট ফর্ম উল্লেখ করতে হবে। আরেকটা প্রশ্ন আমরা দেখি, হাউ ডিড ইউ গো দেয়ার, সেখানে কিভাবে গিয়েছো, কিভাবে গিয়েছো, ওয়েটা জানতে চাওয়া হয়েছে। তাই আই ওয়েন্ট দেয়ার বাই বাস, বাসে করে গিয়েছি, অ্যান্সার হচ্ছে বাই বাস। কিন্তু বাক্যটা যদি আমি লিখি তাহলে হবে আই ওয়েন্ট দেয়ার, I went there by bus, আমি সেখানে বাসে করে গিয়েছি। তো যদি ডব্লিউএইচ দ্বারা প্রশ্ন করা হয় তখন অ্যান্সার করতে হবে, কিন্তু যদি ডিড দ্বারা প্রশ্ন করা হয় তাহলে অ্যান্সার করার দরকার নেই, শুধু ইয়েস এর সাথে ডু ডিড ব্যবহার করলেই এনাফ, ইয়েস আই ডিড, নো আই ডিডন্ট। তো এই হাবোধক, নাবোধক এবং প্রশ্নবোধক তোমরা কিছুক্ষণ যদি চর্চা করো তোমরা পারবে। তো দেখো প্রত্যেকটা কাজেরই শুনলি এনাফ নয়, তোমরা বাসায় বসে বসে এগুলো চেষ্টা করবা। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, মেক এ নিউ সেন্টেন্স উইথ দ্য গিভেন ভার্বস, প্রত্যেকটা ভার্ব যে ব্যবহার করেছি আমি লেসনে, এই ভার্বগুলো দিয়ে তোমরা এই লেসন থেকে ভার্বগুলো শিখে নিজে নিজে বাক্য তৈরি করার চেষ্টা করবা। তাহলে হয়তো তোমরা এই টেন্সের পুরোপুরি গঠনটা জানতে পারবা। তোমাদের শুভকামনায়, আল্লাহ হাফেজ।